হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এই নেটওয়ার্ক প্রোটোকল চ্যাপ্টারটা চলছিল। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে HTTP, তারপরে PPP, FTP আর কি SMTP সম্পর্কে বলেছিলাম। বাকি যেই প্রোটোকলগুলো আছে অর্থাৎ TCP IP, এখান থেকে আজকে আমরা শুরু করব। তো আশা করি ভিডিওটার মাধ্যমে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক কি কি আমরা জানতে পারবো। সবার আগে আসে TCP IP প্রোটোকল কি। বেসিক্যালি মনে রাখো, তুমি ইন্টারনেটে ডেটা কমিউনিকেশন করো বা যে ধরনের কমিউনিকেশন করো না কেন, সমস্ত কিন্তু এই টিসিপি আইপির ওপরেই হচ্ছে। এবার এই টিসিপি আইপি টোটাল কিন্তু 4টে লেয়ার হয়। আমি যদি তোমাদের একটু ছবিটা দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। টিসিপি আইপি, এই দেখো, এই ওএসআই মডেলটা তোমাদের এর পরের চ্যাপ্টারে আছে। আপাতত এই চ্যাপ্টারে তোমাদের এই টিসিপি আইপি আছে। টিসিপি আইপির হলো 4টে লেয়ার। কি কি? অ্যাপ্লিকেশন লেয়ার, মানে তুমি তোমার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করছো, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বা কোনো ব্রাউজার হতে পারে। এই অ্যাপ্লিকেশন পার্টে যে কাজগুলো করবে সেগুলো কোথায়? এই অ্যাপ্লিকেশন লেয়ারে। তারপর ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যে ডেটাটা যাবে সেটা সার্ভারের কাছে যাবে বা অন্য কোনো গ্রাহকের কাছে যাবে, অন্য কোনো প্রেরকের কাছে যাবে। এই ট্রান্সপোর্ট লেয়ার সেটাকে মেনটেন করে। তারপর আসে নেটওয়ার্ক লেয়ার কি করে? নেটওয়ার্ক লেয়ার এটা অ্যাসিওরিফাই করে যে তোমার নেটওয়ার্ক যাতে ঠিকঠাক স্টাবলিশ হয়, যার কাছে পাঠাচ্ছ ডেটা তার কাছেও যেন নেটওয়ার্ক ঠিকঠাক থাকে। এইগুলো যেমন আইপি অ্যাড্রেস রিলেটেড কাজ এখানেই হয়। সবার লাস্টে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। ডেটাটা যে ওয়ের মাধ্যমে, সে তার হোক বা হাব হোক, সুইচ হোক, যার মাধ্যমে হোক না, গেটওয়ে হোক, যেখান থেকে বেরিয়ে যাবে সেটাই হলো নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এটাই, বা এটাকে ফিজিক্যাল লেয়ারও বলা হয় কিন্তু অনেক সময়। তো এই হলো তোমার টিসিপি আইপি টোটাল 4টে লেয়ার: অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এরপরে যারা তোমরা MCA, BCA বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং করবে, তাদের কিন্তু এই টিসিপি আইপি প্রচন্ড গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এটা। টিসিপি আইপি হলো যোগাযোগ প্রোটোকলের একটি স্যুট, যা ইন্টারনেটের ডিভাইসগুলিকে অন্তঃসংযোগ করতে ব্যবহার করা হয়, একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে ব্যবহার করা হয়। এটি একটি মৌলিক প্রোটোকল যার মাধ্যমে একাধিক ডিভাইস বা কোনো ডিভাইস ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য সক্ষম হয়। টিসিপি এবং আইপির প্রধান কাজগুলি কি কি? টিসিপি আর আইপি দুটো কিন্তু আলাদা জিনিস, একসঙ্গে লেখা হয় কিন্তু দুটোরই আলাদা আলাদা কাজ আছে। সবার ফার্স্টে টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সংযোগ স্থাপন, ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করা যাতে আরো ভালো স্পিডে পৌঁছাতে পারে। স্বীকৃতি এবং পুনরায় প্রেরণ ব্যবহার করে নির্ভরযোগ্য ডেটা স্থানান্তরে নিশ্চিত করা। ডেটা প্রবাহ অর্থাৎ ফ্লো কন্ট্রোল নিয়ন্ত্রণ করা কার? এই টিসিপি আইপির কাজ। এবার আইপি এর কাজ কি? আইপি এর কাজ হলো ইউনিক্যালি একটা অ্যাড্রেস দেওয়া, যাতে অন্য ডিভাইসের সঙ্গে এর একটা ফারাক থাকে। যেমন তোমার কাছে যে ডিভাইসটা আছে তার আইপি অ্যাড্রেস যেটা, আমার কাছে যে ডিভাইস আছে তার আইপি অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। নেটওয়ার্কগুলির মধ্যে ডেটা প্যাকেটগুলিকে রাউটিং করানো, এই যে টিসিপির মাধ্যমে যে ডেটাগুলো আসছে বা যাচ্ছে সেগুলোকে রাউটিং করাতে হয়। রাউটিং মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাঠাতে। এটা কার কাজ? এটা হলো এই আইপি এর কাজ। বড় ডেটা প্যাকেটকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে দেওয়া, যাকে আমরা ফ্র্যাগমেন্টেশন বলি। এগুলো সম্পর্কে জানতে পারবে পরের চ্যাপ্টারে আরো ডিটেলে। এই ফ্র্যাগমেন্টেশনটা কি করছে? এজ ওয়েল এজ এই আইপি করছে। প্রাপ্তির শেষে মানে রিসিভারের কাছে পৌঁছে যাচ্ছে বা তোমার কাছে কোনো ডেটা পৌঁছে যাচ্ছে, যে খন্ডিত যে ডেটাগুলো, যেগুলো ছোট ছোট প্যাকেটগুলো, সেগুলো আবার একটা বড় প্যাকেটে রূপান্তর করা, যাতে তুমি ডেটাগুলো পরিষ্কার বুঝতে পারো। এরপর আসে টিসিপি আইপি প্রোটোকল কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ইন্টারনেটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। লোকাল এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, সেটা তুমি ল্যান হোক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ান হোক, এই ধরনের টিসিপি আইপি কিন্তু ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ডিভাইস, সেটা রাউটার হতে পারে, সুইচ হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে কিন্তু টিসিপি আইপি কাজ করে। অপারেটিং সিস্টেম, যেমন কোনো উইন্ডোজ হোক, ম্যাকওএস হোক, লিনাক্স হোক বা কোনো ইউনিক্স অপারেটিং সিস্টেম হোক, সমস্ত ধরনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু এই টিসিপি আইপি কাজ করবে। টিসিপি আইপি না থাকলে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন কিন্তু হবে না। এইবার আসে পপ থ্রি সম্পর্কে তোমরা এসএমটিপির মধ্যেই পড়েছিলে। পপ3 এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ইমেল অ্যাড্রেসকে ট্রান্সফার করতে পারি। পপ3 কি বলছে? পপ3 এর সম্পূর্ণ নাম হলো পোস্ট অফিস প্রোটোকল 3। এটি একটি অ্যাপ্লিকেশন লেয়ার ইন্টারনেট প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ার ইন দ্য সেন্স, এই যে টিসিপি আইপিতে তোমরা অ্যাপ্লিকেশন লেয়ার, সবার লাস্টের যে লেয়ারটা সম্পর্কে জেনেছিলে, এই পপ3 হলো সেই লেয়ারেই কাজ করে, যা ব্যবহারকারীদের একটি দূরবর্তী মেইল সার্ভার থেকে তাদের স্থানীয় কম্পিউটারে ইমেল গ্রহণ বা ডাউনলোড করতে সাহায্য করে। কেউ ধরো তোমাকে কোনো মেল পাঠিয়েছে, সেই মেলটাকে তোমার কম্পিউটারে ডাউনলোড করার জন্য সাহায্য করে কে? এই পপ3। এরপর আসে টেলনেট।
টেলনেট বেসিক্যালি এরকম একটা জিনিস যার মাধ্যমে তুমি দূরবর্তী কোনো কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবে সিএলআই মোডে, ঠিক আছে? এবার সিএলআই মানে কি, কমান্ড লাইনের মাধ্যমে। তুমি ধরো বাড়িতে আছো, তোমার অফিসের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে, এটা কি করে রিমোট অ্যাক্সেস নেওয়া। টেলনেট কি এবং এর ব্যবহার কি? টেলনেট হলো এমন একটি নেটওয়ার্ক প্রোটোকল যা ইন্টারনেট বা অস্থায়ী নেটওয়ার্কের সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারকে লগ ইন করতে ব্যবহার করা হয়। শুধু নট অনলি লগ ইন, সমস্ত ধরনের ডেটা অ্যাক্সেস, ডেটাকে ম্যানুপুলেট, এছাড়াও ডেটা ডিলিটের কাজও কিন্তু এর মাধ্যমে করা হয়। এর সাধারণ ব্যবহারগুলি হলো সিস্টেম প্রশাসন, রিমোট ওয়ার্ক, টেস্টিং, ডিবাগিং এবং লেগেসি সিস্টেম অ্যাক্সেস করা। তবে এটি সাধারণত টেক্সট ডেটা প্রেরণ করে, যেটা বললাম সিএলআই মোডে কাজ করে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে টেলনেট এটা কিন্তু সিকিউর হয় না, কারণ এর মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা কিন্তু কি হয়, সাধারণত আনএনক্রিপ্টেড ফরম্যাটে, মানে কোনো ইনক্রিপশন থাকে না, এর ফলে এটা সিকিউর না। এরই একটা ভার্সন হয় যার নাম হলো সিকিউর শেল বা এসএসএইচ, সেটা কিন্তু সিকিউর হয় কারণ ওখানে এনক্রিপশন কাজ করে। এবার এই তোমাদের সিলেবাসে এসএসএইচ সম্পর্কে কিছুই নেই, শুধু টেলনেট সম্পর্কেই আছে। টেলনেটের সাধারণ ব্যবহার কি কি? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, দূরবর্তী জায়গা থেকে তুমি কোনো সিস্টেমকে টেস্ট করছো, লগ ইন করছো, ডিবাগ করছো, এগুলো কে করে? এগুলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর করে। তাই এই টেলনেটের মাধ্যমে তোমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করতে পারবে। রিমোট ওয়ার্ক, রিমোট ওয়ার্ক ব্যবহার করে তুমি তোমার বাড়িতে বসেও কিন্তু তোমার কম্পিউটারের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে সিএলআই মোডে অ্যাক্সেস করতে পারছো, রিমোট ওয়ার্ক করতেও কিন্তু সাহায্য করছে। টেস্টিং, ডিবাগিং, যেটা তোমাদেরকে বললাম, অনেক সময় সফটওয়্যার ডেভেলপার যারা হয় তাদের সার্ভার এক জায়গায় থাকে, সে বসে কাজ করে আর এক জায়গায়, সে কি করে সমস্ত কাজ ওই সার্ভারের মধ্যেই করে, টেস্টিংটাও করছে, ডিবাগিংটাও করছে। এটা কার মাধ্যমে? এই টেলনেটের মাধ্যমেই হয়ে যায়। এছাড়া লেগেসি সিস্টেম অ্যাক্সেস, পুরোনো যুগের যে সিস্টেমগুলো সেগুলো অ্যাক্সেস করা কিন্তু এর কাজ। এরপরে এইচটিটিপিএস, সবার ফার্স্টেই পড়েছিলে, ফার্স্ট যে পার্টটা ছিল সেখানে এইচটিটিপি সম্পর্কে পড়িয়েছিলাম, এবার একটা এস এক্সট্রা অ্যাড। এই একটা এস মানে হলো সিকিউর সকেট লেয়ার, এর মাধ্যমে যখনই তুমি ইন্টারনেটে কিছু অ্যাক্সেস করবে সেটা সিকিউরলি অ্যাক্সেস করতে পারবে। এইচটিটিপিএস এর সম্পূর্ণ নাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটি এইচটিটিপি এর থেকে অনেক বেশি সুরক্ষিত হয়। এটি ইন্টারনেটের মাধ্যমে প্রেরিত ডেটা নিরাপত্তা এবং এনক্রিপশনের একটি অতিরিক্ত স্তর যোগ করে। এটি নিশ্চিত করে ডেটার গোপনীয়তা এবং ট্রান্সফার প্রুফ থাকবে। এর মূল বৈশিষ্ট্য হলো প্রমাণীকরণ অর্থাৎ অথেন্টিকেশন, ডেটা ইন্টিগ্রিটি এবং এসএসএল অথবা টিএলএস এর মাধ্যমে ডেটা এনক্রিপশন। ভিওআইপি এর সম্পূর্ণ নাম কি এবং এর কাজ কি? এবার ভিওআইপি মানে কি? ভয়েস ওভার আইপি। সাধারণত যখন 4G টেকনোলজি নতুন আসে তখন 4Gর মাধ্যমে কাউকে কল করতে গেলে এই ভিওআইপি সাপোর্টের মোবাইলের দরকার হতো। তোমরা ব্যবহার করেছো কিনা জানি না, তোমাদের আগের জেনারেশন এটা ব্যবহার করেছে। জিও যখন প্রথম মার্কেটে এসেছিল, তো কি হতো, ভিওআইপি না থাকলে তোমরা কিন্তু অনলাইনে বা 4G ব্যবহার করে কমিউনিকেশন করতে পারবে না। এখন তো 5G এসে গেছে, যেখানে ভিওএনআর আছে। চেক করবে তোমাদের যদি মোবাইল 5G থাকে সেখানে ভিওএনআর অপশন আছে। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে তোমরা ইন্টারনেট ব্যবহার করে ভয়েস অর্থাৎ কমিউনিকেশন করতে পারবে। কি কথা? অডিও ডেটা পাঠাতে পারবে। ভিওআইপি এর সম্পূর্ণ নাম ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকলটি একটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভয়েস এবং মাল্টিমিডিয়া সামগ্রী ট্রান্সমিশনের অনুমতি দেয়। শুধুমাত্র কিন্তু ভয়েস না, অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিমিডিয়া। এটি ভয়েস সিগন্যালকে ডিজিটাল ডেটা প্যাকেটে রূপান্তরিত করে কম্পিউটার বা স্মার্টফোন থেকে কল করতে সহায়তা করে। তোমার মোবাইলে বা কম্পিউটারে যদি ভিওআইপি কাজ না করে তাহলে কিন্তু তুমি কোনো ধরনের কল করতে পারবে না। ভিওআইপি কোন প্রোটোকল ব্যবহার করে? ভিওআইপি বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো ভয়েস প্যাকেটকে ডিজিটাল প্যাকেটে রূপান্তর করার জন্য। এবার কোন প্রোটোকল ব্যবহার করে এটা হয়? তো সবার ফার্স্ট যে প্রোটোকলটা আছে সেটা হলো সিপ। এটি সেশন শুরু, পরিচালনা এবং শেষ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে H.323, এটি কি করে? এটি মাল্টিমিডিয়া যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। তারপরে MGCP অর্থাৎ মিডিয়া গেটওয়ে কন্ট্রোল প্রোটোকল, এটি মিডিয়া গেটওয়ে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। আর সবার লাস্টে RTP অর্থাৎ রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল, এটি অডিও এবং ভিডিওর মতো রিয়েল টাইম ডেটাকে প্রেরণ করতে সাহায্য করে। যেমন তুমি আমাকে কল করছো 4G মোবাইল ব্যবহার করে, সেখানে কিন্তু এই RTP ব্যবহার করা হয়, কারণ এখানে রিয়েল টাইমে কোনো ডেটা হচ্ছে। বা তুমি কাউকে ভিডিও কল করছো, সেখানেও কিন্তু এই RTP ব্যবহার করা হয়। কয়েকটি সাধারণ ভিওআইপি অ্যাপ্লিকেশন এবং পরিষেবার উদাহরণ দাও, যেমন স্কাইপ, জুম, গুগল ভয়েস, গুগল মিট, তারপরে সিসকো ওয়েবএক্স। এছাড়াও তোমরা মাইক্রোসফটের টিমস নামেও একটা অ্যাপ্লিকেশন হয় যার মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করে কথা বলা যায়। পরের প্রশ্ন বলছে ভিওআইপি প্রযুক্তির জন্য কি কি যন্ত্র বা সরঞ্জামের প্রয়োজন হয়?
যেগুলো প্রয়োজন হয় সেগুলো জানতে হবে। সবার আগে উচ্চ গতির ইন্টারনেট, ভিওআইপি ট্রান্সমিশনের জন্য হাই স্পিড ইন্টারনেট কিন্তু থাকতে হবে। যদি হাই স্পিড ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু এই ধরনের কাজ করতে পারবে না। তারপরে ভিওআইপিতে সক্ষম এমন ডিভাইস, যেমন আইপি ফোন। এটা একটা বিশেষ ধরনের ল্যান্ডলাইন ফোন। ল্যান্ডলাইন ফোন নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে আইপি অ্যাড্রেস সেট আপ করা থাকে নেটওয়ার্ক এর মাধ্যমে কাজ করার জন্য। অ্যানালগ টেলিফোন অ্যাডাপ্টার, এটা একটা বিশেষ অ্যাডাপ্টার যে কি করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে সাহায্য করে। তারপরে কম্পিউটার বা স্মার্টফোন, এখনকার দিনে যত কম্পিউটার আছে, যত স্মার্টফোন আছে, সব কটাই কিন্তু এই ভিওআইপি কিন্তু সাপোর্ট করে। এরপরে সফট ফোন অ্যাপ্লিকেশন, যে স্কাইপ, জুম, গুগল ভয়েস, তারপরে মাইক্রোসফটের টিমস, এগুলো কি, এগুলো সবই হলো সফট ফোন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে এই ভিওআইপি ট্রান্সমিশন কিন্তু করা সম্ভব। তোমার কম্পিউটারে শুধুমাত্র বা তোমার মোবাইলে শুধুমাত্র ভিওআইপি প্রোটোকল সাপোর্টেড হলেই হবে না, তোমার কাছে এই ধরনের সফট ফোন অ্যাপ্লিকেশন যেগুলো সেগুলো কিন্তু থাকতে হবে। তারপরে হেডসেট বা মাইক্রোফোন ও স্পিকার। দেখো, হেডসেট বা মাইক্রোফোন আর স্পিকার এগুলো যদি না থাকে তুমি কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। ধরো তোমার কাছে মাইক্রোফোন নেই কিন্তু স্পিকার আছে, তার মানে তুমি শুধু কথা শুনতে পারবে কিন্তু তোমার কথা পৌঁছাবে না। সবার লাস্ট, ভিওআইপি এর সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, প্রধান সুবিধা, দূর দূরান্তে তুমি কল করতে পারবে খুব অল্প টাকাতে। দ্বিতীয়, ভিডিও কনফারেন্সিং করতে পারবে এর মাধ্যমে। যে কোনো জায়গা থেকে তোমার মোবাইলে যে সিগন্যাল থাকে বা তোমার কম্পিউটারে যে সিগন্যাল থাকে তুমি কিন্তু যোগাযোগ করতে পারবে। এগুলো হলো সব থেকে বড় সুবিধা। এবার অসুবিধা, এর অসুবিধাগুলো হলো বিদ্যুৎ যদি না থাকে তাহলে কাজ করবে না। শুধু এর না, যে কোনো ধরনের প্রোটোকলেরই কাজ এটা। জরুরি পরিষেবাগুলির সঙ্গে সরাসরি সংযোগে সমস্যা। ডেটা প্যাকেটে পাঠানোর কারণে শব্দগুলো কিছু কিছু সময় বিলম্বিত হয়, মানে ডিলে আসে। যেহেতু তোমার এই শব্দকে প্রথমে ডিজিটালে কনভার্ট করা হয়, ডিজিটাল সিগন্যালে কনভার্ট হওয়ার পরে সেটাকে কি করা হয়, সেটাকে প্যাকেটের আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। তাই কি হয়, একটা লেটেন্সি এর মধ্যে চলে আসেই। তো এটাই ছিল তোমাদের এই পুরো চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন। তো এই ভিডিওতে তোমরা জানতে পারলে ভিওআইপি সম্পর্কে, যার মাধ্যমে তোমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করে কথা বলতে পারবে কারোর সঙ্গে। এইচটিটিপিএস এর মাধ্যমে, যার মাধ্যমে তোমরা কোনো ওয়েবসাইট সিকিউর ভাবে ব্যবহার করতে পারবে। মাস্ট বি, যখনই কোনো ওয়েবসাইট তোমরা ব্যবহার করবে সেটা যেন এইচটিটিপিএস সার্টিফিকেশন হয়। তারপরে তারপরে জানতে পারলে তোমরা টেলনেট সম্পর্কে, যার মাধ্যমে তোমরা দূরবর্তী কোনো কম্পিউটারকে বা কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে। তারপরে POP3, যার মাধ্যমে তোমরা কোনো ইমেল অ্যাড্রেসকে তোমার সার্ভারে স্টোর করতে পারবে। তারপরে TCP/IP, যার মাধ্যমে পুরো ইন্টারনেটেই কাজ করছে। একটু আগে তোমাদেরকে বললাম না, যখনই কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করবে চেক করে নেবে সেটা HTTPS আছে কিনা। ধরো আমি লিখলাম youtube.com, ওকে, এই দেখো একদম শুরুতে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিই, দেখতে পাচ্ছ HTTPS, এই যে এস মানে এই যে পার্টিকুলার ওয়েবসাইটটা অর্থাৎ ইউটিউব যেটা, এটা কিন্তু সিকিউর। এইভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে আর তোমার ডেটাগুলোকে ঠিকভাবে রাখতে পারবে। তো আজকের ভিডিওটাই অবধি। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।